অক্সিডেশন বলতে আমরা কি বুঝি, এর যদি আমরা ডেফিনিশন দেখি, ডেফিনিশন হিসেবে আমরা প্রথমে দেখতে পারি অক্সিডেশন মানে হচ্ছে কোন একটা কম্পাউন্ডে অ্যাডিশন অফ অক্সিজেন, অ্যাডিশন অফ অক্সিজেন। আর আমরা বলতে পারি রিমুভাল অফ হাইড্রোজেন, অ্যাডিশন অফ অক্সিজেন, রিমুভাল অফ হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিডেশন। আমরা বলতে পারি লস, আর আমরা বলতে পারি অক্সিডেশন মানে ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। তো অক্সিডেশনের 4 রকম ভাবে ডেফিনিশন দিতে পারি, অ্যাডিশন অফ অক্সিজেন অক্সিডেশন, তারপরে হচ্ছে রিমুভাল অফ হাইড্রোজেন অক্সিডেশন, লস অফ ইলেকট্রনস অক্সিডেশন আর ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার অক্সিডেশন। তাহলে 4 রকম করে আমরা অক্সিডেশনের ডেফিনিশন দিতে পারি। এবার দেখো, সবার প্রথমে আমরা আলোচনা করব প্রথমে আলোচনা হবে অক্সিডেশন অফ অ্যালকিনস অ্যান্ড অ্যালকাইনস। অ্যালকিনস অ্যালকাইনস এর অক্সিডেশন প্রথমে দেখব। অ্যালকিন অ্যালকাইনের অক্সিডেশনের একটা রিঅ্যাকশন হচ্ছে ওজোনোলিসিস, এটা একটা অক্সিডেশন রিঅ্যাকশন। আমরা প্রথম যে রিঅ্যাকশনটা আলোচনা করবো সেটা হবে ওজোনোলিসিস। এখন দেখো, ওজোনোলিসিস হচ্ছে 2 রকমের রিঅ্যাকশন হয়। ওজোনোলিসিস এটাকে বলা হয়, এ লিখছি রিডাকটিভ ওজোনোলিসিস, দেখো ঠিক আছে, পরে নেওয়া যাবে, কিন্তু মনে করো রেকর্ডিং এর সময় যদি বাইরেটাও ক্রপ করে নেওয়া যাবে, কিন্তু যদি প্রথমেই তুমি ক্রপ করে নাও লেখা বাইরে চলে গেলে তখন নেওয়া যাবে। বুঝেছো কি? হ্যাঁ, ওকে। তো ওজোনোলিসিসে 2 রকমের ওজোনোলিসিস হয়, একটা হচ্ছে অক্সিডেটিভ ওজোনোলিসিস। তো 2 রকমের ওজোনোলিসিস রিঅ্যাকশন আমরা করব, রিডাকটিভ ওজোনোলিসিস এন্ড অক্সিডেটিভ ওজোনোলিসিস। এই দুটো ওজোনোলিসিসেই আমরা যদি রিএজেন্ট দেখি, তো রিডাকটিভ ওজোনোলিসিসের রিএজেন্ট হচ্ছে প্রথমে ওজোন গ্যাস পাস করাতে হবে, অক্সিডেটিভ ওজোনোলিসিসেও প্রথমে ওজোন গ্যাস পাস করাতে হবে। দুটোর ক্ষেত্রেই ফার্স্ট রিএজেন্টটা সেম, দুটোই কিন্তু অক্সিডেশন রিঅ্যাকশন। রিডাকটিভ ওজোনোলিসিসটা হচ্ছে পার্শিয়াল অক্সিডেশন, আর অক্সিডেটিভ ওজোনোলিসিসটা হচ্ছে কমপ্লিট অক্সিডেশন। ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স এইটুকুই শুধু, প্রথমে ওজোন গ্যাস পাস করাতে হবে, সেকেন্ড আমাদেরকে পাস করাতে হবে এখানে সেকেন্ড অপশনে দিতে হবে জিঙ্ক ওয়াটার অর Me2S ডাইমিথাইল সালফাইড, আর এখানে সেকেন্ডে আমরা দিতে হবে ওয়াটার অর H2O2। ডিফারেন্সটা দেখো শুধু, H2S দিই তাহলে এটা হবে রিডাকটিভ ওজোনোলিসিস, আর যদি আমরা H2O আর বা H2O2 দিই সেকেন্ড স্টেপে তাহলে সেটা হবে অক্সিডেটিভ ওজোনোলিসিস। এটা ডিফারেন্স শুধু রিডাকটিভ ওজোনোলিসিস আর অক্সিডেটিভ ওজোনোলিসিস। এবার আমরা রিঅ্যাকশন দেখব, বুঝে নোট করা, ওকে। এবার আমরা দেখবো রিঅ্যাকশন। রিঅ্যাকশন দেখো, মেকানিজমটা অনেকটা এরকম যে ধরো আমাদের কাছে একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, আমরা কি করবো, ওজোন গ্যাস পাস করাবো। তো ওজোন গ্যাস পাস করালে এই ডাবল বন্ডে ওজোন গ্যাসটা অ্যাড হবে এবং একটা অ্যাডিশন প্রোডাক্ট হবে যেটাকে আমরা বলছি ওজোনাইট।
এরকম সেটা ওজোন গ্যাস এর মধ্যে অ্যাড হবে, এই কমপ্লেক্সটা তৈরি হবে একটা অ্যাডিশন প্রোডাক্ট যেটা হচ্ছে ওজোনাইট বলি। বুঝলাম কি ওজোনাইট কি করে আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে ওজোনের স্ট্রাকচার এরকম হয়, ও মাইনাস এখানে প্লাস। ওজনের স্ট্রাকচার আমরা পড়েছিলাম রেজোনেন্সের সময়, তাই না? এরকম ছিল তো ওজনের স্ট্রাকচার। ডাবল বন্ডে যখন ওজন অ্যাড হবে তখন এটা এইভাবে অ্যাড হবে, ডাবল বন্ডটা এই অক্সিজেনটাতে অ্যাটাক করবে আর এই বন্ডটা সিঙ্গেল বন্ড হবে, আর এই নেগেটিভটা এখানে যে কার্বোকাটায়নটা হবে তাকে অ্যাটাক করবে। কার্বন আর এখানে অক্সিজেনটা অ্যাড হয়ে যাচ্ছে, তিনটে অক্সিজেন এইভাবে অ্যাড হচ্ছে, বুঝলাম? মানে ওজোন মলিকিউলটা ডাবল বন্ডে এভাবে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমি এখানে গ্রুপগুলোকে চেঞ্জ করছি, একটা দুটো আর লিখছি, এটাকে আর এটাকে এইচ, এটাকে লিখছি আর, এটা আর, এটা আর, এটা এইচ, এখানেও তাই করি। তাহলে এগুলো অ্যালকিল গ্রুপ। ভাঙবে কিভাবে দেখো, এই কম্পাউন্ডে যখন ভাঙবে তখন এটা এখানে ডাবল বন্ড করবে, এটা হয়ে যাবে ও মাইনাস। তাহলে এখানে ক্যাটায়ন হবে আর এখানে দুইটা আয়ন চলে যাবে, কার্বোক্যাটায়ন আর এখানে অক্সিজেনের উপরে অ্যানায়ন। বন্ডটা দেখো, এই বন্ডটা থেকে এখানে ডাবল বন্ড আর এটা ও মাইনাস। তাহলে এরকম হলো দেখো, কার্বন দুটো আর আছে, এর উপরে প্লাস চার্জ, ও এর উপরে নেগেটিভ চার্জ। সি ডাবল বন্ড ও, এটা তাহলে এই কম্পাউন্ডটা ভাঙার পর একটা জুটার আয়ন তৈরি করবে আর একটা এই কম্পাউন্ড তৈরি করবে। এবার দেখো এই যে জুটার আয়নটা তৈরি হলো, এই জুটার আয়নটা এই কার্বনে অ্যাটাক করবে, এটা হবে ও মাইনাস, এটা আবার এই কার্বোকাটায়নে অ্যাটাক করবে, তাহলে দেখো এটা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই এটা হয়ে গেল ওজোনাইট তৈরি পদ্ধতি। এই যে জুটার আয়নটা তৈরি হয় তার প্রমাণ হচ্ছে এটা, যে আমরা যদি এই কমপ্লেক্সটা নিই তাহলে এটা যে জুটার আয়ন হচ্ছে, তাহলে এই জুটার আয়ন, দুটো জুটার আয়ন নিজে নিজে জুড়ে যেতে পারে। দুটো জুটার আয়ন নিলাম, তাহলে জুটার আয়ন নিজে নিজে এটা ডাইমার তৈরি করতে পারে। এটাই প্রমাণ করে যে জুটার আয়নটা তৈরি হয়, এটা ডাইমারটা এরকম হবে। জুটার আয়নটা প্রমাণ করে যে এই ডাইমার ফর্মেশনটা প্রমাণ করে যে জুটার আয়ন তৈরি হয়, ঠিক আছে? নেক্সট দেখা হয়েছে, ওকে। ওজোনাইটের মধ্যে এবার আমরা হাইড্রোলিসিস করবো, ওয়াটার দেবো। তো আমাদেরকে এখানে বন্ডটা ভাঙাটা দেখতে হবে, কিভাবে বন্ডটা ভাঙছে। এখানকার বন্ড গুলো ভাঙবে এইভাবে, এই বন্ডটা ভাঙবে এইভাবে, এই বন্ডটা ভাঙবে এইভাবে। তাহলে এইদিকে প্রোডাক্ট হবে আর সি ডাবল বন্ড ও, আর এদিকটা হবে এই সি ডাবল বন্ড ও। তার মানে আমরা বন্ড ও, আর একটা পাবো আমরা অ্যালডিহাইড, একদিকটা এইচ একদিকটা আর, দেখো। তাহলে একদিকটায় আমরা পাবো কিটোন আর একদিকটায় আমরা পাবো অ্যালডিহাইড। এবারে এর সাথে সাথে আমরা তৈরি হবে এই ওয়াটার, এই অক্সিজেনের সাথে বাইন্ড হয়ে হবে H2O2, এর সাথে সাথে আমরা H2O2 পাবো। আমরা যদি ডাইরেক্ট প্রোডাক্ট লিখতে চাই, আমরা যদি ডাইরেক্ট প্রোডাক্ট লিখতে চাই যে
অক্সিজেন এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের মাঝখান বরাবর ঘুরবো, আর দুদিকে দুটো অক্সিজেন অ্যাড করে দেবো, তাহলে প্রোডাক্ট হচ্ছে দেখো ডাবল বন্ডের মাঝখান অক্সিজেন অ্যাড করে দিয়েছি। তাহলে প্রোডাক্ট লেখা খুবই সহজ, যে আমরা শুধু মাঝখানে ডাবল বন্ড বরাবর ঘুরবো, দুদিকে দুটো অক্সিজেন অ্যাড করে দেবো, তাহলেই আমাদের ফাইনাল প্রোডাক্ট হবে। কিন্তু দেখো এইখানে আমাদের তৈরি হচ্ছে H2O2, অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট, এটা যদি অক্সিডাইজিং এজেন্ট হয়, এটা কি করবে, এই যে অ্যালডিহাইড এখানে তৈরি হয়েছে, অ্যালডিহাইডটাকে ফার্দার অক্সিডাইজ করবে, ফার্দার অক্সিডাইজ করে প্রোডাক্ট তৈরি করবে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কারণ অ্যালডিহাইডের ফার্দার অক্সিডেশন পসিবল হয়, আর অ্যালডিহাইড ফার্দার অক্সিডাইজ হয়ে অ্যাসিড হয়ে যাবে যদি H2O2 আমার যেটা হবে কিটোনের কোন রকম অক্সিডাইজ হয় না। তো আমরা এখানে নোট লিখবো যে ketones do not oxidize under normal oxidation conditions. Ketones do not oxidize under normal oxidation conditions. Note লেখো, ketones do not oxidize under normal oxidation condition. Oxidation condition, ঠিক আছে। কিটোনটা কিটোনই থাকবে, কিটোনটা ফার্দার অক্সিডাইজ হবে না, কিন্তু অ্যালডিহাইডটা কি হয়ে যাবে, অ্যাসিড। এবার তোমরা দেখো এইখানে যখন আমরা ইউজ করেছিলাম অক্সিডেটিভ ওজোনোলিসিস, তখন সেকেন্ড স্টেপে আমার ছিল H2O2 বা ওয়াটার। তাহলে এখানে দেখো যদি আমরা এখানে সেকেন্ড স্টেপে ওয়াটার ইউজ করি, তো ওয়াটারই কারণ অক্সিডেটিভ ওজোনোলিসিস হলে প্রোডাক্ট হবে কিটোন অথবা অ্যাসিড। কিন্তু যদি আমরা H2O2 টাকে কোনোভাবে কনজিউম করিয়ে দিতে পারি, যে সিস্টেমে যখন H2O2 তৈরি হবে H2O2 সাথে সাথেই কনজিউম হয়ে যাবে, তাহলে H2O2টা অ্যালকোহলের সাথে অ্যাসিড অক্সিডাইজ করতে পারবে। তো সেটা করার জন্য আমরা ইউজ করব হচ্ছে জিঙ্ক। তাহলে জিঙ্ক যদি আমরা দিই, তাহলে H2O2 কনজিউম হয়ে গেল জিঙ্কের প্রেজেন্সে, ঠিক। আচ্ছা, H2O2 জিঙ্কের প্রেজেন্সে কনজিউম হয়ে যাবে। অথবা সেকেন্ড স্টেপে আরেকটা রিঅ্যাকশন আমরা দেখেছি, যে জিঙ্ক নিতে পারি, আর কি নিতে পারি, Me2S ডাইমিথাইল সালফাইড, এটাও H2O2 এর সাথে রিঅ্যাকশন করবে, তৈরি করবে Me2SO। এটা মনে আছে কি জিনিস, Me2SO ডাইমিথাইল সালফঅক্সাইড, DMSO, তাই না, পোলার অ্যাক্রিলিক সলভেন্ট। তো H2O2 প্রডিউস হবে, সেই H2O2টা কিন্তু কনজিউম হয়ে যাবে। তাহলে আমাদের প্রোডাক্ট কি থাকবে, কিটোন আর অ্যালডিহাইড, ডিপেন্ডিং অন দা অ্যালকিন। অ্যালকিন যেরকম হবে সেই হিসেবে কিটোন বা অ্যালডিহাইড। অ্যালডিহাইডটা ফার্দার অক্সিডাইজ হবে না, ফার্দার অক্সিডেশন কি হবে না, অ্যাসিড হবে না। বোঝা গেল? তাহলে প্রথমে জিঙ্ক আর এটা এখানে দেখো সেকেন্ড, এখানে এখন দেখেছি যে রিডাকটিভ ওজোনোলিসিসে সেকেন্ড স্টেপে জিঙ্ক ইউজ করেছি বা Me2S ইউজ করে অ্যালডিহাইড থাকবে, ওটা ফার্দার অক্সিডাইজ হবে না। কিন্তু যদি তুমি জিঙ্ক ইউজ না করো, শুধু ওয়াটার ইউজ করো বা H2O2 ইউজ করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অক্সিডাইজ হয়ে অ্যাসিড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আরেকটা রিঅ্যাকশন আমি দিচ্ছি, যদিও এটা রিলেটেড নয় এটার সাথে, কিন্তু তবুও লিখছি। এই রিঅ্যাকশনটা আমরা দেখেছি ফেনলের ওখানে রিঅ্যাকশনটা দেওয়া আছে এনসিআরটিতে, যে ফেনলের সাথে জিঙ্কের রিঅ্যাকশন কি তৈরি হয়, বেনজিন। তাহলে এখানে তৈরি হয় বেনজিন, যে অক্সিডাইজ হবে, রিডিউস করবে। জিঙ্ক খুব ভালো রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তো এটা রিলেটেড রিঅ্যাকশন নয়, তবু আমরা এখানে লিখলাম এটাকে। ডাউট থাকলে বলো।
হয়ে গেছে? হ্যাঁ, কোনো ডাউট আছে? এবার আমরা এক্সাম্পলস লিখবো। CH3 CH ডাবল বন্ড CH CH3, এটা এইটাকে আমরা দুটো রিঅ্যাকশনই দেখবো, রিডাকটিভ ওজোনোলাইসিস এন্ড অক্সিডেটিভ ওজোনোলাইসিস। রিডাকটিভ ওজোনোলাইসিস এর রিএজেন্ট কি? প্রথমে হচ্ছে ওজোন, তারপরে কি জিঙ্ক ওয়াটার বা Me2S। ওয়াটার নিলেও H2O2 তৈরি হবে। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে রিডাকটিভ ওজোনোলাইসিস, পরেরটা অক্সিডেটিভ ওজোনোলাইসিস। রিডাকটিভ ওজোনোলাইসিস ভালো করে শোনো। আমাদেরকে কি করতে হবে? এই বরাবর বন্ড ভাঙতে হবে, দুদিকে দুটো কি করতে হবে? ও অ্যাড করতে হবে। এই ইউজ করবো সবসময় যে অক্সিডেশন রিঅ্যাকশনের সময় যতগুলো বন্ড আমরা ভাঙবো, ঠিক আছে, যতগুলো বন্ড ভাঙবো ওই বন্ড গুলোকে আমরা কি করবো? যতগুলো বন্ড ভাঙবো ততগুলো অ্যাড করবো। আমরা দুটো অ্যাড করবো, তাহলে দেখো CH3CH, এখানে দুটো বন্ড ভাঙছি, তাহলে দুটো অ্যাড করবো। একই কার্বন থাকতে চলে যাবে, ওয়াটার চলে যাবে, তাহলে প্রোডাক্টটা তোমার কি হবে? তুমি ডাইরেক্ট এরকমও করতে পারো, যদি তুমি অক্সিজেন অ্যাড করতে পারো প্রোডাক্ট, তাহলে এরকম করে ভাবতে পারো যে যতগুলো বন্ড আমরা ভাঙবো ততগুলো ওইট আমাদেরকে অ্যাড করতে হবে অক্সিডেশনের সময়। এর ফাইনাল প্রোডাক্টটা কি হবে? CH3CHO। তাহলে এখানে আমরা প্রোডাক্ট পাবো কি? রিডাকটিভ ওজোনোলাইসিসে CH3CHO, দুই অণু, কারণ এখানে দুটোই একই আছে, তাই না? তাহলে CH3CHO। অক্সিডেটিভ হলে অ্যালডিহাইডটা কিসে কনভার্ট হবে? অ্যাসিডে। তাহলে অ্যালডিহাইডটা কি হয়ে যাবে? এটা CH3C ডাবল OH হয়ে যাবে, অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। ব্যাপার বোঝা গেল? 2 নম্বর, 2 নম্বর এক্সাম্পল দেখো। ডাবল বন্ড CH CH3, প্রথমটা রিডাকটিভ, পরেরটা অক্সিডেটিভ, ঠিক আছে? সবসময় বুঝছি না, প্রথমটা রিডাকটিভ, পরেরটা অক্সিডেটিভ, পরেরটা রিডাকটিভ, নিচেরটা অক্সিডেটিভ। বলো তাহলে লেফট সাইডে প্রোডাক্টটা কি হবে? অ্যাসিটন, কিটোন হবে, তাহলে এটা হবে কিটোন। আর রাইট সাইডে প্রোডাক্টটা কি হবে? CH3CHO, অ্যালডিহাইড। তাহলে অক্সিডেটিভ করলে কিটোনের কি হবে? কিটোন কিছুই হবে না, কিটোন কিটোনই থাকবে, কারণ কিটোন ডু নট অক্সিডাইজ আন্ডার নরমাল অক্সিডেশন কন্ডিশন। তাহলে কিটোন কিটোনই থাকবে, কিন্তু অ্যালডিহাইডটা কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে। দেখো আচ্ছা, 3 নম্বর, যদি এই অ্যালকিনটা নিতাম আর এর যদি আমরা রিডাকটিভ ওজোনোলাইসিস বা অক্সিডেটিভ ওজোনোলাইসিস করতাম, কি প্রোডাক্ট পেতাম? দুটোই সেম, তাই তো? অক্সিডেটিভও যা হতো, রিডাকটিভও তাই হবে। লিখে ফেলো, সেটা হচ্ছে অ্যাসিটন। 4 নম্বর, 4 নম্বর, 4 নম্বর লেখো। CH ডাবল বন্ড CH2, রিডাকটিভ অক্সিডেটিভ, রিডাকটিভ ওজোনোলাইসিস and oxidative। এই বরাবর বন্ড ভাঙবে, তাহলে এই দিকের পার্টটা কি হবে?
CH3 CHO। আর এই দিকের পার্টটা কি হবে? ফর্মালডিহাইড HCHO। কারো কোনো ডাউট আছে এটা বুঝতে? না। এবার দেখো, যদি অক্সিডেটিভ করি তাহলে এই অ্যালডিহাইডটা কিসে কনভার্ট হবে? ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। কিন্তু এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ফর্মিক অ্যাসিড হচ্ছে একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড যেটার ফার্দার অক্সিডেশন সম্ভব। মানে ফর্মিক অ্যাসিডকে আবার অক্সিডাইজ করা যায়। জেনারেলি কি হয়, যেটা কার্বক্সিলিক অ্যাসিড হয় এটা ফাইনাল অক্সিডেশন প্রোডাক্ট অক্সিডেশন হয় না, কিন্তু ফর্মিক অ্যাসিড একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড যেটার ফার্দার খুবই ইম্পর্টেন্ট। এটাকে যদি আবার অক্সিডেশন করা হয় তাহলে এটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড আর জল। তাহলে তোমার যদি কখনো ফর্মিক অ্যাসিড তৈরি হয় তাহলে তোমাকে ফর্মিক অ্যাসিড প্রোডাক্ট লেখা যাবে না, প্রোডাক্টটা কি লিখতে হবে? প্রোডাক্টটা লিখতে হবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড লেখা যাবে না, কার্বন ডাইঅক্সাইড লিখতে হবে। ক্লিয়ার সবার এটা? তাহলে আমরা এখানে একটা নোট লিখবো। তাহলে নোটটা কি হবে? The formic acid it can be oxidized further to carbon dioxide. Formic acid can be oxidized further to carbon dioxide. Huh? Formic acid can be oxidized further to carbon dioxide. Okay? চলো নেক্সট দেখো, 5 নম্বর এক্সাম্পল দেখো। এই যে দেখো 5 নম্বর, reductive ozonolysis, oxidative ozonolysis। তাহলে কি হবে? তাহলে এই বরাবর বড় হবে, লিখতে হবে কিটোন, অ্যাসিটোন, আর এই দিকটা ফর্মালডিহাইড। কিটোন ফর্মালডিহাইডটা কি হবে? এটাকে আমরা ফর্মিক অ্যাসিড লিখবো না, ফর্মিক অ্যাসিড ফার্দার অক্সিডাইজ হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। তার মানে দেখো ডাবল বন্ডটা টার্মিনালে আছে না ডাবল বন্ডটা কোন কম্পাউন্ডের মিডলে আছে, আমরা প্রোডাক্ট দেখে বুঝতে পারবো। যদি অক্সিডেটিভ ওজোনোলাইসিসে কার্বন ডাইঅক্সাইড পাই তাহলে বুঝতে হবে কি যে টার্মিনালে আছে, হ্যাঁ কি না? তাহলে ডাবল বন্ডের পজিশন বোঝার জন্য 7 নম্বর, নম্বর 9 নম্বর, 10 নম্বর। রিডাক্টিভ ওজোনোলাইসিস প্রোডাক্ট লিখতে হবে।
ঠিক আছে, তাহলে দেখ সিএইচও, আর এই কার্বনটাও কি হয়ে যাবে সিএইচও। সি ডাবল এইচ, আর এটাও হয়ে যাবে সি ডাবল এইচ। দেখো আবার কার্বন সংখ্যা বেশি না হয়ে যায় লিখতে গিয়ে। ঠিক আছে, কার্বন সংখ্যা তো কটা আছে, ছটাই কার্বন নামে থাকে। আচ্ছা, এরকম থাকে। উপরের দিকের কার্ডটা কি হবে, কিটোন, কি, আর নিচের পার্টটা হবে অ্যালডিহাইড। তাহলে উপরের পার্টটা হবে কিটোন, নিচের পার্টটা হবে অ্যালডিহাইড। কিটোনের নর্মাল অক্সিডেশন কন্ডিশন, কিন্তু এটা হয়ে যাবে অ্যাসিড। অক্সিডেটিভ ওজোনোলাইসিস করলে নম্বর এক্সাম্পলটাতে এই বরাবর বন্ডটা ভাঙবে তো বোথ সাইডে কিটোন হলে এটা তো অক্সিডেটিভ হোক আর রিডাকটিভ হোক দুটোতেই একই প্রোডাক্ট দেবে। দেখো আমি ডাবল বন্ডটা ভেঙে তার মাঝে দুটো ও অ্যাড করে দিয়েছি, তো দুটো ক্ষেত্রে সেম প্রোডাক্ট হবে। এটাতে নয়েরটাতে, নয়েরটাতে কি হবে, এই বন্ডটা ভাঙবে আবার এই বন্ডটা ভাঙবে, ধরে রাখো এই কার্বনটা কি হয়ে যাবে, নিচেরটাও তাই, এই কার্বনটা হয়ে যাবে সিএইচও, এই কার্বনটা সিএইচও, আর আপনার একটা সিরিজ টু থাকবে। তাহলে অ্যান্সার কি দাঁড়াবে, অ্যান্সার হলো 2 CHO CH2 CHO। ঠিক আছে না, দেখো তো এই কার্বনটা কি হয়ে যাবে সিএইচও, এই কার্বনটা কি হবে সিএইচও, মাঝখানে CH2। সি ডবল এইচ, এরকম দুটো তৈরি হবে। এটার ক্ষেত্রে এই বরাবর বল ভাঙবে, এই বরাবর বল ভাঙবে, এই বরাবর বল ভাঙবে। তাহলে ভাবো সি ডাবল বন্ডেড ও CHO, একই না, দেখো তো CH3 সি ডাবল বন্ডেড ও CHO। হ্যাঁ, আচ্ছা এই পার্টটা কি হচ্ছে CHO CHO, এটা CHO CHO, এটা বোঝা গেল। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট লেখো, তাহলে একটা প্রোডাক্ট হবে কি, আর দুটো প্রোডাক্ট হবে কি CHO CHO। এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটাই তোমরা বের করবে যে অক্সিডেটিভ করলে কি প্রোডাক্ট হবে। একটা প্রোডাক্ট বলাই যাবে চার্জ, 11 নম্বর। আমরা এই রিঅ্যাকশন গুলোই যদি অ্যালকাইনের জন্য দেখি, আমরা এতক্ষণ ধরে যতগুলো দেখলাম ততগুলো কি ছিল অ্যালকিন, তাহলে এবার যদি অ্যালকাইনের জন্য দেখি CH3 C ট্রিপল বন্ড C CH3 অ্যালকাইন।
উপরেরটা রিডাকটিভ, নিচেরটা অক্সিডেটিভ। ভালো করে শোনো, যখন আমরা 11 নম্বরটাতে দেখবো, এখানে কি করবো ভালো করে শোনো, এখানে কি করবো, এই যে বন্ড আছে এর মধ্যে দুটো পাই বন্ড একটা সিগমা বন্ড, কটা পাই বন্ড, দুটো পাই বন্ড একটা সিগমা বন্ড। তো যখন রিডাকটিভ করবে তখন এর মধ্যে দুটো বন্ড ভাঙবে, মানে পাই বন্ড দিবে, ধরো দুটো বন্ড ভাঙবে, তারপরে কি অ্যাড করবে, তাহলে অ্যান্সার হবে এরকম CH3 C ডাবল বন্ড ও C ডাবল বন্ড ও CH3, আবার সিগমা বন্ডটা মাঝখানে থেকে যাবে, শুধু দুটো বন্ড ভাঙবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? ঠিক আছে তো? হ্যাঁ, এটা আমি আরেকবার বলি যে কার্বন কার্বন বন্ড থেকে যাবে, তখন এই বন্ডটা ভাঙবে আর এই বন্ডটা ভাঙবে, তাহলে কি এরকম হচ্ছে দেখো CH3 C ডাবল বন্ড ও এই বন্ডটা থেকে যাবে C ডাবল বন্ড ও CH3। আচ্ছা, কিন্তু যদি এটাকে অক্সিডেটিভ ওজোনোলাইসিস করা হয়, এটার যদি অক্সিডেটিভ ওজোনোলাইসিস করা হয় তাহলে তিনটে বন্ড ভাঙবে। অক্সিডেটিভ ওজোন হাতে কটা ওইচ দেবে তুমি, তিনটে, প্রোডাক্টটা কি দেবে আলটিমেট, কি হবে, অ্যাসিড। তাহলে যদি কোনো কার্বনের তিনটে ওইচ থাকে তাহলে সেটা কনভার্ট হয়ে যাবে অ্যাসিডে, ঠিক আছে? দুটো ওইচ থাকলে কনভার্ট হতে অ্যালডিহাইড বা কিটোনে, কিন্তু তিনটে ওইচ থাকলে এটা কি হয়ে যাবে, অ্যাসিড হয়ে যাবে দুটো। তাহলে অক্সিডেটিভ ওজোনোলাইসিস করলে তুমি পাবে দুটোই অ্যাসিড। বুঝতে পেরেছি? দেখো, কারো ডাউট থাকলে বলো, তাহলে আমাকে বলো এটা রিডাকটিভ ওজোনোলাইসিস করলে প্রোডাক্ট, রিডাকটিভ ওজোনোলাইসিস করলে প্রোডাক্ট, অক্সিডেটিভ ওজোনোলাইসিস করলে প্রোডাক্ট। রিডাকটিভ করলে তাহলে কিরকম লিখবে, CH3 C ডাবল বন্ডেড ও CHO। অক্সিডেটিভ করলে এই বন্ডটা পুরো ভাঙবে তো, তাহলে লেফট সাইডটা কি হবে CH3 C ডাবল OH, আর রাইট সাইডটা কি হবে, কোন অ্যাসিডটা হবে, যদি হয় ফর্মিক অ্যাসিড, কিন্তু ফর্মিক অ্যাসিড কি ফর্মিক অ্যাসিড থাকবে, কি হয়ে যাবে, এইটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এটা ভুল করবে না কোনো ভাবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে তার মানে টার্মিনাল অ্যালকাইন, নরমাল অক্সিডেশনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে এটা টার্মিনাল অ্যালকাইন আছে, ঠিক আছে? চলো, এই অব্দি কারো কোনো ডাউট আছে কিনা দেখো, তাহলে এই হয়ে গেল আমাদের ওজোনোলাইসিস। তাহলে যদি
দুটো রিয়েজেন্ট আমরা দেখব যাদেরকে বলা হয় স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস। এদেরকে আমরা বলি স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস। স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস দুটো রিয়েজেন্ট এরকম hot and concentrated KMnO4 solution in basic medium or acidic medium, মানে অ্যালকালাইন KMnO4 অথবা অ্যাসিডিফাইড KMnO4, স্ট্রং হট এন্ড কনসেন্ট্রেটেড যদি KMnO4 নাও তাহলে এটা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হবে। ঠিক আছে, Cr2O7 potassium dichromate concentrated H2SO4, তো এটাও একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। এর মিক্সচারটাও স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এই দুটো রিয়েজেন্ট এরা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কোন অ্যালকিন এবং অ্যালকাইনে দিলে সবগুলো বন্ড ভাঙবে। বোঝা গেল? যেমন এটাতে যদি এটা অ্যাসিড আর রাইট সাইডটা কি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে 1 আর 2, এই 1 আর 2 দিলে এটা হবে। বুঝেছো? আগের এক্সাম্পলটাতে এটাতে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাহলে পুরোপুরি ভাঙবে। তাহলে পুরোপুরি যদি ভাঙে তাহলে এই পার্টটা কি হয়ে যাবে অ্যাসিড, এই পার্টটা কি হয়ে যাবে অ্যাসিড। তাহলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এখানে তাহলে 1 আর 2। তাহলে অক্সিডেটিভ ওজোনোলাইসিসের যতগুলো এক্সাম্পল আমরা সেটা ওই প্রোডাক্টটাই দেবে। আগে সবগুলো লিখে গেল 1 আর 2 1 আর 2 1 আর 2। কার কার ডাউট আছে বুঝতে? ওটারও এতগুলো এক্সাম্পল হয়ে গেল। এই জায়গাটাতে কারো কোনো বুঝতে অসুবিধা আছে? কি বলছি যে যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনের মাঝখানে কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে সেটা পুরোপুরি ভাঙবে। আর পুরোপুরি ভাঙলে যেটা প্রোডাক্ট হয় আমাদের অক্সিডেটিভ ওজোনোলাইসিসে ওই প্রোডাক্ট। তাহলে এই হয়ে গেল আমাদের স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের জন্য। এবার হেডিং করো সেকেন্ড, hydroxylation and hydroxylation. Hydroxylation and pan-hydroxylation. ব্রোমিনেশন পড়েছি নাকি না? ব্রোমিনেশন, ব্রোমিনেশন মানে কি ছিল? ডাবল বন্ডে কি অ্যাড করতে হতো? ব্রোমিন অ্যাড করতে হতো। ব্রোমিনেশন মানে ডাবল বন্ডে কি অ্যাড করতে হতো? ব্রোমিন অ্যাড করতে হতো। তাহলে হাইড্রক্সিলেশন মানে কি হবে? ডাবল OH, OH গ্রুপ ডাবল বন্ডে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে হাইড্রক্সিলেশন মানে OH গ্রুপ ডাবল বন্ডে অ্যাড করতে হবে। তাহলে দেখো কিরকম, তাহলে মনে করো আমাদের কাছে একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে অ্যালকিন, এবং এই অ্যালকিনে আমরা তিনটে রিঅ্যাকশন দেখবো।
তিনটে রিঅ্যাকশন দেখবো। কোল্ড অ্যান্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4, ভালো করে শুনবেন। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কোনটা? হট অ্যান্ড কনসেন্ট্রেটেড KMnO4 হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু কোল্ড অ্যান্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4 যদি নাও তাহলে এটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। তো এটার নাম হচ্ছে বায়ার্স রিএজেন্ট। বায়ার্স রিএজেন্ট জিজ্ঞেস করতে পারে বায়ার্স রিএজেন্ট, যেটা এর মধ্যে যে দুটো বন্ড আছে সিগমা এবং পাই, এটা শুধু পাই বন্ডটাকে ভাঙতে পারবে, সিগমা বন্ডটাকে ভাঙতে পারবে না। যদি শুধু পাই বন্ডটাকে ভাঙে তাহলে কটা বন্ড ভাঙছে? একটা। তাহলে কি করবো? কার্বনের দুদিকে দুটো OH, মাঝখানে সিগমা বন্ডটা থেকে যাবে। ব্যাপারটাকে বোঝাতে পারলাম আমি? কারো কি কোনো ডাউট আছে? এরকম আরেকটা রিয়েজেন্ট আমাদের কাছে আছে, সেটা হচ্ছে অসমিয়াম টেট্রাঅক্সাইড। অসমিয়াম টেট্রাঅক্সাইড ওয়াটার, এটাতেও একই রকম OH দুটো কি হবে? একই দিকে অ্যাড হবে। থার্ড আমাদের কাছে আরো একটা আছে, যেটাতেও সেম টাইপের প্রোডাক্ট হয়, একই দিতে হবে কোন একটা পার অ্যাসিড। তাহলে প্রোডাক্ট হবে, তাতেও দুটো OH অ্যাড হবে, কিন্তু এখানে OH দুটো অ্যাড হবে অ্যান্টি পজিশনে। এখানে ডিফারেন্স হচ্ছে এটা যে যদি এই এই অ্যাডিশনটা করো তাহলে এটা একটা সিন অ্যাডিশন, মানে OH দুটো একই দিকে অ্যাড হবে ডাবল বন্ডের। এখানেও এটা কি অ্যাডিশন? সিন অ্যাডিশন। OH-টা একটার অপোজিট দিকে অ্যাড হবে। তো পার হাইড্রোক্সিলেশনে পার অ্যাসিড ইউজ করলে অ্যান্টি অ্যাডিশন হবে, অসমিয়াম টেট্রাঅক্সাইড ইউজ করলে সিন অ্যাডিশন হবে, আর কোল্ড অ্যান্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4 অ্যাডিশন হলো সিন অ্যাডিশন হবে। ঠিক আছে, মেকানিজম দেখো যে কেন সিন হচ্ছে, কেন অ্যান্টি হচ্ছে সেটা দেখো। হ্যাঁ হ্যাঁ, মনে করো আমরা একটা ডাবল বন্ড নিয়েছি কার্বন কার্বন, এর সাথে রিঅ্যাকশন করাচ্ছি MnO4 মাইনাস। MnO4 কি দেবে? ম্যাঙ্গানেট আয়ন MnO4 মাইনাস। এটা এই যে MnO4 মাইনাস, এটা ডাবল বন্ডে অ্যাডিশনটা কি হবে? এটা আবার এই অক্সিজেনে কার্বনে অ্যাড করবে অক্সিজেন দিয়ে, মানে পাই বন্ডটা অক্সিজেনে অ্যাড করবে, আর এই অক্সিজেনটা এখানে কার্বোকার্বন হবে, একটা সিঙ্গেল স্টেপে হবে এটা। এখানে প্রোডাক্টটা হবে কার্বন কার্বন, এখানে অক্সিজেন দিয়ে বন্ড হয়ে আছে ম্যাঙ্গানিজের সাথে, এইরকম একটা সিচুয়েশন হবে। দেখো বুঝতে কোনো অসুবিধা কিনা? ম্যাঙ্গানিজ একদিক থেকে আসবে, দুটো অক্সিজেন দিয়ে পাই বন্ডের সাথে কানেক্ট হবে। ঠিক আছে, কার্বন দুটোর সাথে কানেক্ট হবে। এবার এটা যদি আমরা হাইড্রোলিসিস করি, তাহলে এই কম্পাউন্ডটা যদি আমরা হাইড্রোলিসিস করি তাহলে এই বরাবর বন্ডটা ভাঙবে, আর এই বরাবর বন্ডটা ভাঙবে, এখানে OH এখানে OH, হলো কিনা? অপোজিট দিকে অ্যাড হয়েছে না, OH দুটো একই দিক থেকে অ্যাড হয়েছে, তাই এটা হয়ে যাবে সিন অ্যাডিশন। অসমিয়াম টেট্রাঅক্সাইডও এক্স্যাক্টলি সেম। কিরকম? তাহলে এখানে কার্বন কার্বন তুমি ডাবল বন্ড নিলে, আর এর সাথে নিলে অসমিয়াম টেট্রাঅক্সাইড,
অসমিয়াম টেট্রাঅক্সাইডটাও এক্স্যাক্টলি সেম টাইপের একটা কম্পাউন্ড তৈরি করবে। অসমিয়ামের সাথে ভাঙে, তাহলে এখান থেকে বন্ড ভাঙবে, তাহলে এখানেও দেখো OH দুটো একই দিক থেকে অ্যাড হচ্ছে, তো এখানেও সিন অ্যাডিশন প্রোডাক্ট হবে। এটাতেও সিন অ্যাডিশন প্রোডাক্ট হবে। নয় কিন্তু তবুও সিন আর অ্যান্টি এটা বোঝা তাহলে সুবিধা হবে, মনে থাকবে আমাদের যে অসমিয়াম টেট্রাঅক্সাইড যদি অক্সিজেন দুটো একই দিকে অ্যাড হয় তাহলে সিন হয়, এই জিনিসটা মনে রাখার জন্য আর কি মেকানিজমটা পড়ানো, আর কিছু নেই। আচ্ছা, নেক্সট দেখো পার অ্যাসিড দিলে কি হবে। পার অ্যাসিড কাকে বলে সেটা আগে দেখো। পার অ্যাসিড কোনগুলোকে বলি আমরা? যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড নাও, এর মধ্যে যদি এরকম বন্ড থাকে পারক্সি বন্ড ও ও, এরকম আর সি ও ও ও এইচ, তিনটে ও থাকবে, বুঝতে পেরেছো? তাহলে এটাকে পার অ্যাসিড বলে। তাহলে এরকম দেখো যে যদি আমরা এইচ সি ও ও ও এইচ, এটা কোন অ্যাসিডের পার অ্যাসিড? ফর্মিক অ্যাসিডের পার, তাহলে এটার নাম হবে পার ফর্মিক অ্যাসিড। পার ফর্মিক অ্যাসিড, এবং এটাকে সংক্ষেপে লেখা হবে PFA। যদি কি নাম হবে? পার অ্যাসিটিক অ্যাসিড, তাই না? অ্যাসিটিক অ্যাসিডের পার অ্যাসিড, তাহলে এটা লেখা হবে PAA। তাহলে তুমি এই যে রিয়েজেন্ট যেটা দেখতে পাচ্ছ না উপরে পার অ্যাসিড, সেখানে PFA বা PAA লেখা থাকতে পারে, তাহলে বুঝতে হবে পার অ্যাসিড দেওয়া হয়েছে। বেনজোইক অ্যাসিডের পার অ্যাসিড যদি আমরা নিই তাহলে তাকে কি বলবো আমরা? বেনজোইক অ্যাসিডের পার অ্যাসিড যদি নিই তাহলে তাকে কি বলবো বলো? একটা খুব কমন পার বেনজোইক অ্যাসিড আছে, সেটা হচ্ছে মেটাক্লোরো, মেটা পজিশনে ক্লোরো থাকবে, এটার নাম হচ্ছে মেটাক্লোরো পার বেনজোইক অ্যাসিড। মেটাক্লোরো পার বেনজোইক অ্যাসিড, এটাকে সংক্ষেপে লেখা হয় MCPBA। তোমাদের কোশ্চেন যদি আসে তাহলে এইটাই তোমরা দেখতে পাবে, MCPBA, মেটাক্লোরো পার বেনজোইক অ্যাসিড। তো ডাবল বন্ডে যদি পার অ্যাসিড দেওয়া হয় তাহলে কি হয় দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড নিলে এর মধ্যে যদি তুমি একটা পার অ্যাসিড দাও, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা এমনিও কোশ্চেন আসে, অক্সাইড তৈরি করে। এখানে আছে লোন পেয়ার, অক্সিজেনে অ্যাটাক, অক্সিজেন আবার এখানে অ্যাটাক, এটা দিয়ে এই হাইড্রোজেনটা নিয়ে নেয়। তো এটা হলো ইপক্সাইড, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অ্যাসিড দিলে তৈরি হবে কি? ইপক্সাইড। তৈরি হবে যদি আমরা কোনো ডাবল বন্ডে পার অ্যাসিড দিই, সেটা MCPBA হতে পারে, পার ফর্মিক অ্যাসিড হতে পারে, পার অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, পার বেনজোইক অ্যাসিড হতে পারে, MCPBA হতে পারে, তাহলে এটা কিন্তু আমাদের দেখা হচ্ছে ইপক্সাইড। তাহলে প্রথম স্টেপে ইপক্সাইড পাবে, সেকেন্ড স্টেপে কি দিচ্ছে দেখো H3O+। তাহলে এখানে যদি তুমি H3O+ দাও তাহলে কি হবে দেখো, H3O+ থেকে পাবে
সি ও এইচ প্লাস। দেখো এবার নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নের মতো হলো কিনা, সাইক্লিক নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নের মতো হলো কিনা, হলো তো? নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নের মতো যদি হলো, এখানে কে অ্যাটাক করলে পরে এটা ওপেন। তার মানে যে প্রোডাক্টটা আমরা পাবো সেই প্রোডাক্টটাতে ওইচ দুটো একটা আর একটা অ্যান্টি পজিশনে অ্যাড হবে, তাহলে এটা অ্যান্টি অ্যাডিশন রিঅ্যাকশন। নন ক্লাসিক্যালের মতো হলো, তাই অ্যান্টি অ্যাডিশন রিঅ্যাকশন হলো। তাহলে ভালো করে মনে দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বায়াস রিএজেন্টে অ্যাডিশন হবে সিন অ্যাডিশন। বায়াস রিএজেন্টে অ্যাডিশন কি? সিন অ্যাডিশন। অসমিয়াম টেট্রাঅক্সাইডে অ্যাডিশন কি? সিন অ্যাডিশন। পারসিড H3O প্লাসে অ্যাডিশন কি? অ্যান্টি অ্যাডিশন। কারণ এটা এখানে আমরা সহজেই দেখতে পাচ্ছি, তাই না? মেকানিজম সহ আমরা বুঝলাম যে কেন। আর এটা পারহাইড্রোক্সিলেশনই হচ্ছে। তো আমরা এবার দেখছি যে এটা আমরা সিন অ্যান্টিটাকে কিভাবে ইউজ করবো কোশ্চেনে। তো কোশ্চেনটা এরকম হবে, লেখা হয়েছে, লেখো। কোশ্চেন কেমন হবে? কোশ্চেনটা হচ্ছে এটা যে তোমাকে দেওয়া হলো একটা সিস অ্যালকিন, সিস বিউটেন দেওয়া হলো, আর এর মধ্যে এই তিনটে রিঅ্যাকশনই তোমাকে দেখায়, প্রোডাক্ট লিখতে হবে তিনটে রিঅ্যাকশনেরই। কি কি? একটা হচ্ছে বায়াস রিএজেন্ট, এক হচ্ছে অসমিয়াম টেট্রাঅক্সাইড, একটা হচ্ছে মনে করো 1 নম্বরে দিলাম MCPBA আর 2 নম্বরে দিলাম হচ্ছে H3O প্লাস। সিসের ক্ষেত্রে প্রোডাক্ট লিখতে হবে, সিস অ্যালকিনের ক্ষেত্রে। দেখো প্রথমটা কি ধরনের অ্যাডিশন? সেম। এটা এটা এর আমাদের ট্রিক মনে আছে, অ্যান্টি এডিশন হলে সিস কম্পাউন্ডের অ্যান্টি এডিশন হলে কি প্রোডাক্ট হয়? রেসিনিক। আর এর যদি উল্টোটা হয় যে সিসের সিন এডিশন, তাহলে মেসো। তাহলে উল্টোটা ভাবতে হবে, তাহলে সিসের অ্যান্টি হলে রেসিনিক, তাহলে সিসের সিন হলে সিন এডিশন, আর মেসো কম্পাউন্ড লিখতে হবে। তার মানে ওই দুটো আমাদেরকে একই দিকে লিখতে হবে, একই দিকে লিখতে হবে।
সিসের অ্যান্টি হলে কি হয়? রেসিমিক প্রোডাক্ট। তাহলে সিসের সিন এডিশন হলে হবে মেসো প্রোডাক্ট। কি হতো? মেসো। তাহলে এখানে সিসের সিন মানে উল্টে গেল ব্যাপারটা, তাহলে তখন এটা হয়ে যাবে মেসো। বোঝা গেল? তাহলে এখানে মেসো প্রোডাক্ট লিখতে হবে। সেকেন্ডটাতেও সিন এডিশন, তাহলে কি প্রোডাক্ট হবে? মেসো প্রোডাক্ট। তাহলে মেসো মানে ওই দুটো একই দিকে লিখতে হবে, নাহলে প্লেন অফ সিমেট্রি হবে না। আর এটা তো অ্যান্টি, তাহলে এটাতে প্রোডাক্ট লিখতে হবে রেসমিক। ওই একটা আরেকটা রেসমিক মানে কি? এর মিরর ইমেজ হবে তো, এর মিরর ইমেজ বানাতে হবে। রেসমিক হবে। আচ্ছা নেক্সট দেখো, যদি এটা ট্রান্স হতো তাহলে কি করতে? লিখি পরে, পরে লিখবো। প্রথম হচ্ছে বায়াস রিএজেন্ট, অসমিয়াম টেট্রাঅক্সাইড, সিটি দিয়ে ট্রাম। তাহলে ট্রান্সের অ্যান্টি অ্যাডিশন মেসো কম্পাউন্ড, ট্রান্সের সিন অ্যাডিশন তাহলে কি হবে? রেসিমিক। উল্টোটা। এটা সিন অ্যাডিশন, তাহলে এই দুটো তো সেম প্রোডাক্ট হবে, রেসিমিক প্রোডাক্ট হবে। দেখো রেসিমিক মানে কি লিখবো? ওই দুটো একই দিকে অপোজিট দিকে, রেসিমিক মানে অপোজিট দিকে। আর এটা এর মিরর ইমেজ। কি হয়? ট্রান্সের অ্যান্টি অ্যাডিশনে মেসো প্রোডাক্ট, তাহলে এটাতে মেসো প্রোডাক্ট লিখতে হতো, তখন ওই দুটো একই দিকে। এই হয়ে গেল আমাদের অ্যালকিনের ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দেখো, যদি এটা অ্যালকাইন না হয়, অ্যালকাইন তাতে যদি তিনটে রিঅ্যাকশন করা হয় তাহলে প্রোডাক্ট কি হবে? অ্যালকাইনে, বুঝতে পেরেছো? অ্যালকিনে নয়, আমরা এটা অ্যালকাইনে দেখছি তিনটে রিঅ্যাকশন কি হয়। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে বায়ার্স রিএজেন্ট, এটা অসমিয়াম টেট্রাঅক্সাইড,
আর এটা মনে করো সিপিবিএ আর H3O+, অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রে এখানে দুটো পাই বন্ড ভাঙবে তো ওই চার্ট হবে তো, কটা একটা কার্বনে কটা করে ওই চার্ট হবে, দুটো করে ওই চার্ট হলে কি হয়, সিও হয়ে যাবে। সি ডাবল বন্ডেড ও CH3, ঠিক আছে। অসমিয়াম টেট্রাঅক্সাইডেশন এই রিঅ্যাকশনটা নট রিপোর্টেড, এইখানে হয় নো রিঅ্যাকশন। সাথে রিঅ্যাকশনটা হয় না, হয় না, এটা বোঝার চেষ্টা করো। এই জন্য হয় না যে যদি পার অ্যাসিড নিতে এরকম ইপক্সাইড হতো, এটা হয়ে যেত অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে দেখো পাই বন্ড এখানে দুটো ইলেকট্রন আর এখানে দুটো ইলেকট্রন, চারটে ইলেকট্রন হয়ে যেত রিং এ, তাহলে এটা সিস্টেমটা হয়ে যেত কি অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক হতে চাইবে না, এই জন্য এক্ষেত্রে রিঅ্যাকশন হবে না। তো শুধু একটাই মনে রাখতে হবে, বায়ার রিয়েজেন্টে এই প্রোডাক্ট।